প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে উদ্ভিদবিদ্যা ক্লাসে স্বাগতম। তোমাদের সাথে আছি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক, উদ্ভিদবিদ্যা বিভাগ, দুয়ারিপাড়া সরকারি মহাবিদ্যালয়, রূপনগর, ঢাকা। আজকে তোমাদের পাঠ শিরোনাম সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়ের হ্যাশ অ্যান্ড স্ল্যাক চক্র বা C4 চক্র। পূর্বের ক্লাসে তোমাদের C3 চক্র সম্পর্কে আলোচনা করেছি। আজকে C4 চক্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই টপিকসটি তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্বের একটি অংশ। এই পাঠ শেষে তোমরা হ্যাশ অ্যান্ড স্ল্যাক চক্র বা C4 চক্র ব্যাখ্যা করতে পারবে, C4 উদ্ভিদ সম্পর্কে বিস্তারিতভাবে বলতে পারবে, ক্যালভিন চক্র ও হ্যাশ অ্যান্ড স্ল্যাক চক্রের পার্থক্য বলতে পারবে, C3 ও C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য বলতে পারবে। তাহলে শুরুতেই আমরা জেনে নেই C4 চক্র বা হ্যাশ অ্যান্ড স্ল্যাক চক্র কি। এই চক্রকে হ্যাশ অ্যান্ড স্ল্যাক চক্র কেন বলা হচ্ছে বা C4 চক্র কেন বলা হচ্ছে? এই চক্রকে হ্যাশ অ্যান্ড স্ল্যাক চক্র বলা হচ্ছে কারণ দুইজন অস্ট্রেলিয়ান বিজ্ঞানী, তাদের নাম হলো এমডি হ্যাশ ও আরসি স্ল্যাক, তারা 1966 সালে আখের উপর গবেষণায় দেখতে পান যে অন্ধকার দশায় C3 উদ্ভিদের ক্ষেত্রে যেরকম রাইবোলোজ বিসফসফেটের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করত, কিন্তু তারা দেখতে পান আখের ক্ষেত্রে রাইবোলোজ বিসফসফেটের পরিবর্তে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড নামক 3 কার্বন যৌগের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। C3 চক্রে তোমরা দেখেছ যে রাইবোলোজ 1,5 বিসফসফেট হলো কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা, কিন্তু বিজ্ঞানী এমডি হ্যাশ এবং আরসি স্ল্যাক যখন আখের উপর গবেষণা করেন তখন তারা দেখতে পান যে অন্ধকার পর্যায়ে রাইবোলোজ 1,5 বিসফসফেটের পরিবর্তে আখ ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, তাহলে রাইবোলোজ 1,5 বিসফসফেটের পরিবর্তে আখের মধ্যে থাকছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, অর্থাৎ ফসফোইনল পাইরুভিক অ্যাসিড হলো আখের কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা। এবং C3 চক্রের ক্ষেত্রে প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ ছিল 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, কিন্তু তারা দেখতে পান আখের ক্ষেত্রে প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। যেহেতু বিজ্ঞানী এমডি হ্যাশ এবং আরসি স্ল্যাক এই চক্রটি আবিষ্কার করেন, এই জন্য এই চক্রকে বলা হচ্ছে হ্যাশ অ্যান্ড স্ল্যাক চক্র। আর যে তারা প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ হিসেবে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দেখতে পান। যেহেতু এই চক্রের প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই জন্য এই চক্রকে বলা হচ্ছে C4 চক্র। এই চক্রকে আবার ডাইকার্বক্সিল চক্র বলা হয়, কারণ অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে 2টি কার্বক্সিল গ্রুপ থাকে। তোমরা যদি অ্যাসিটিক অ্যাসিডের সংজ্ঞা দেখো, সেখানে দেখবে যে COOH কার্বক্সিল গ্রুপ, তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সংকেতে 2টি কার্বক্সিল গ্রুপ থাকার কারণে এই চক্রটিকে ডাইকার্বক্সিল চক্রও বলা হয়। C3 উদ্ভিদের ক্ষেত্রে C3 চক্রের মাধ্যমে গ্লুকোজ উৎপন্ন হয়, কিন্তু C4 উদ্ভিদ শুধুমাত্র C4 চক্রের মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে না। C4 উদ্ভিদের ক্ষেত্রে C4 চক্রের পাশাপাশি C3 চক্রও বিদ্যমান থাকতে হয়, অর্থাৎ C4 উদ্ভিদে C4 এবং C3 চক্র পাশাপাশি অবস্থান করে। এখন আমরা দেখে নেব হ্যাশ অ্যান্ড স্ল্যাক চক্র বা C4 চক্রটি কেমন। C3 চক্রের ক্ষেত্রে তোমরা দেখতে পেয়েছো যে এই কার্বন ডাইঅক্সাইড, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহীত C3 চক্রের ক্ষেত্রে রাইবোলোজ 1,5 বিসফসফেট, কিন্তু C4 চক্র বা হ্যাশ অ্যান্ড স্ল্যাক চক্রের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহীত হলো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এখানে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে এবং ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেস নামক একটি এনজাইমের সহযোগিতায় উৎপন্ন হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যা একটি 4 কার্বন বিশিষ্ট যৌগ। তাহলে এখানে কি হচ্ছে? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে
এবং ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলাস নামক এনজাইমের সহযোগিতায় উৎপন্ন হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এবং এখানে উপজাত হিসেবে ফসফরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। পরবর্তীতে ম্যালিক ডিহাইড্রোজেনাস নামক এনজাইমের সহযোগিতায় NADPH+H+ অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে বিজারিত করে উৎপন্ন হচ্ছে ম্যালিক অ্যাসিড। তাহলে এখানে কি হচ্ছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হতে ম্যালিক ডিহাইড্রোজেনাস এনজাইমের সহযোগিতায় NADPH+H+ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হতে ম্যালিক অ্যাসিড উৎপন্ন করছে। তাহলে এখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হতে উৎপন্ন হচ্ছে ম্যালিক অ্যাসিড। এখানে তাকে সহযোগিতা করছে ম্যালিক ডিহাইড্রোজেনাস এনজাইম এবং এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের বিজারণ ঘটছে হলো NADPH+H+ এর মাধ্যমে, যার ফলে উৎপন্ন হচ্ছে ম্যালিক অ্যাসিড। এই ঘটনাটি ঘটছে হলো পাতার মেসোফিল টিস্যু ক্লোরোপ্লাস্টে। C4 চক্র পাতার দুইটি অংশে ঘটে থাকে, একটা হলো পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্ট আর একটা হলো বান্ডল শীট ক্লোরোপ্লাস্টে। তাহলে এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হতে ম্যালিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে সেটা মেসোফিল টিস্যু ক্লোরোপ্লাস্টে। আবার এই যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, এটাও হলো মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে। পরবর্তীতে এই ম্যালিক অ্যাসিড বান্ডল শীট ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে এবং সেখানে ডিকার্বক্সিলেজ এনজাইমের সহযোগিতায় উৎপন্ন হয় হলো পাইরুভিক অ্যাসিড এবং উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখানে NADP হতে উৎপন্ন হয় NADH+H+। তাহলে এখানে বান্ডল শীট ক্লোরোপ্লাস্টে কি উৎপন্ন হচ্ছে, ম্যালিক অ্যাসিড হতে উৎপন্ন হচ্ছে পাইরুভিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইড পরবর্তীতে C3 সাইকেলের রাইবোলোজ 1,5-বিসফসফেট দ্বারা গৃহীত হয় এবং পরবর্তীতে C3 চক্রের মাধ্যমে চূড়ান্ত ধাপে গ্লুকোজ উৎপন্ন হয়। তাহলে এখানে কি উৎপন্ন হচ্ছে, ম্যালিক অ্যাসিড হতে পাইরুভিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইড, পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইড C3 সাইকেলের রাইবোলোজ 1,5-বিসফসফেট দ্বারা গৃহীত হচ্ছে এবং চূড়ান্ত ধাপে ক্যালভিন চক্রের মাধ্যমে উৎপন্ন হচ্ছে গ্লুকোজ। আবার যখন এই ম্যালিক অ্যাসিড হতে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় তখন পাইরুভিক অ্যাসিড পাতার বান্ডল শীট ক্লোরোপ্লাস্ট হতে মেসোফিল টিস্যু ক্লোরোপ্লাস্টে প্রবেশ করে এবং পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের সহযোগিতায় পাইরুভিক অ্যাসিড হতে উৎপন্ন হয় ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এবং এখানে ATP হতে ADP উৎপন্ন হয়। যখন পাইরুভিক অ্যাসিড হতে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় তখন এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড আবার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এইভাবে চক্রটি চলতে থাকে। তাহলে হ্যাশ অ্যান্ড স্ল্যাক চক্র বা C4 চক্র আমরা কি দেখতে পাচ্ছি, সেটা হলো যে এখানে দুই ধরনের টিস্যু থাকবে, দুই ধরনের ক্লোরোপ্লাস্ট থাকবে, একটা হলো বান্ডল টিস্যু ক্লোরোপ্লাস্ট আর একটা হলো মেসোফিল টিস্যু ক্লোরোপ্লাস্ট আর একটা হলো বান্ডল শীট ক্লোরোপ্লাস্ট। প্রথমে C4 চক্রটি সম্পন্ন হবে মেসোফিল টিস্যু ক্লোরোপ্লাস্টে। সেখানে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে, সেখান থেকে উৎপন্ন হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেখান থেকে উৎপন্ন হবে ম্যালিক অ্যাসিড। পরবর্তীতে ম্যালিক অ্যাসিড বান্ডল শীট ক্লোরোপ্লাস্টে প্রবেশ করবে, সেখান থেকে উৎপন্ন হবে পাইরুভিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইড। পরবর্তীতে কার্বন ডাইঅক্সাইড C3 সাইকেলের রাইবোলোজ 1,5-বিসফসফেট দ্বারা গৃহীত হয়ে চূড়ান্ত ধাপে গ্লুকোজ উৎপন্ন হবে এবং পাইরুভিক অ্যাসিড বান্ডল শীট ক্লোরোপ্লাস্ট হতে মেসোফিল টিস্যু ক্লোরোপ্লাস্টে প্রবেশ করবে এবং সেখান থেকে উৎপন্ন হবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। পরবর্তীতে এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড আবার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করবে। এই হলো C4 চক্র বা হ্যাশ অ্যান্ড স্ল্যাক চক্রের একটি পূর্ণরূপ।
এখন আমরা জানবো সিফুর উদ্ভিদ সম্পর্কে। সিফুর উদ্ভিদ কারা? আমরা পূর্বেই ধারণা পেয়েছো সিফুর উদ্ভিদ সম্পর্কে যে যে সকল উদ্ভিদের অন্ধকার পর্যায়ে স্থায়ী যে উৎপন্ন যে স্থায়ী যৌগ, মানে প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ হবে হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তারাই হলো সিফুর উদ্ভিদ। অর্থাৎ সিফুর উদ্ভিদের অন্ধকার পর্যায়ের সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ হবে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এখন আমরা সিফুর উদ্ভিদ তাহলে কোন কোন গোত্রের মধ্যে সিফুর উদ্ভিদ পাওয়া যায়? গুপ্তবীজ উদ্ভিদ বা আবৃতবীজ উদ্ভিদের 19টি গোত্রের মধ্যে 900 প্রজাতিরও অধিক উদ্ভিদের সিফুর চক্র লক্ষ্য করা গিয়েছে। এখন আমরা জানবো সিফুর উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে। সিফুর উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য রয়েছে? তোমরা C3 উদ্ভিদ যখন পড়েছ তখন দেখেছ যে C3 উদ্ভিদ তুলনামূলক কম তাপমাত্রায় কম তাপমাত্রায় জন্মে, কিন্তু সিফুর উদ্ভিদ হলো C3 উদ্ভিদের ঠিক বিপরীত। সিফুর উদ্ভিদ প্রচুর আলোতে এবং 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাযুক্ত অঞ্চলে বেশি জন্মে। অর্থাৎ এরা বেশি আলো এবং বেশি তাপমাত্রায় জন্মাতে পারে, কিন্তু C3 উদ্ভিদ কম তাপমাত্রায় জন্মায়। এরা পানির অপচয় কম করে। হ্যাঁ, তার মানে হলো সিফুর উদ্ভিদের মাধ্যমে সিফুর উদ্ভিদের প্রস্বেদনের হার কম, পানির অপচয় এই কারণে কম হয়। এদের মেসোফিল টিস্যুতে বেশ দূর পর্যন্ত উন্মুক্ত বায়ুকোঠরি থাকে। এর কারণে এরা সহজেই কার্বন ডাইঅক্সাইড শোষণ এবং আত্তীকরণ করতে পারে। এদের যে বান্ডলশীত কোষ থাকে এবং মেসোফিল কোষ থাকে, এই কোষের মধ্যে প্লাজমোডেজমাটা থাকে। প্লাজমোডেজমাটা কি তাহলে? প্লাজমোডেজমাটা তোমাদের প্রথম অধ্যায়ে তোমরা প্লাজমোডেজমাটা সম্পর্কে ধারণা পেয়েছো। সেটা হলো যে প্লাজমোডেজমাটা হলো যে একটা সুতার মতো সূক্ষ্ম গঠন, যেটি একটি কোষের প্রোটোপ্লাজমের সাথে আরেকটি কোষের প্রোটোপ্লাজমের সংযোগ স্থাপন করে। সূক্ষ্ম সুতার আকৃতির যে গঠনটা, সেটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। তাহলে বান্ডলশীত কোষ এবং মেসোফিল টিস্যুতে এই প্লাজমোডেজমাটার পরিমাণ অনেক। বান্ডলশীতের কোষগুলো ভাস্কুলার বান্ডলের সাথে অরিয়াভাবে সজ্জিত থাকে। এখন বান্ডলশীত কোষ তাহলে কোনগুলো? বান্ডলশীত কোষগুলো হলো যে ভাস্কুলার পাতার যে ভাস্কুলার বান্ডল থাকে, ভাস্কুলার বান্ডলের সাথে চারপাশেই ক্লোরোপ্লাস্ট যুক্ত তুলনামূলক বড় আকৃতির কিছু কোষ থাকে। সেই কোষগুলোকে বলা হয় বান্ডলশীত কোষ। এরা এই বান্ডলশীত কোষগুলো পরিবহন টিস্যুর চারপাশে বলয় আকারে থাকে এবং তুলনামূলক অন্যান্য কোষ থেকে এই কোষের আয়তন একটু বড় আকারের। এই কোষগুলোকে বলা হয় বান্ডলশীত কোষ এবং এই সিফুর উদ্ভিদে এই বান্ডলশীত কোষগুলো বিদ্যমান। এদের ক্লোরোপ্লাস্ট দুই ধরনের, আগেই বলেছি যে এদের ক্লোরোপ্লাস্ট দুই ধরনের। একটা হলো মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্ট আর একটা হলো বান্ডলশীত কোষের ক্লোরোপ্লাস্ট। এবং ক্লোরোপ্লাস্টের যে দুই ধরনের, ক্লোরোপ্লাস্টের গঠনও দুই রকম। যেমন মেসোফিল টিস্যুর যে ক্লোরোপ্লাস্ট তার মধ্যে গ্রানা থাকে, কিন্তু বান্ডলশীত কোষের যে ক্লোরোপ্লাস্ট তার মধ্যে গ্রানা থাকে না, শুধুমাত্র স্ট্রোমা থাকে। এই ক্রাঞ্জ অ্যানাটমির কারণে এদের খাদ্য উৎপাদন বেশি এবং তা অতি সহজে পরিবাহিত হয়। তাহলে ক্রাঞ্জ অ্যানাটমি কি? তাহলে ক্রাঞ্জ অ্যানাটমি হলো যে পাতার যে ভাস্কুলার বান্ডল, সিফুর উদ্ভিদের ক্ষেত্রে পাতার ভাস্কুলার বান্ডলের চারদিকে বলয় আকারে তুলনামূলক বড় আকৃতির বান্ডলশীত কোষ থাকে এবং বান্ডলশীত কোষের এবং এই বান্ডলশীত কোষ সেটা হলো এক সারির থাকে। তাহলে সিফুর উদ্ভিদের ক্ষেত্রে পরিবহন টিস্যুর চারপাশে বলয় আকারে এক সারি বৃহদাকার তুলনামূলক বড় আকারের
এক সারি কোষ থাকে, এই কোষগুলোকে বলা হয় বান্ডল শীত কোষ। এবং বান্ডল শীত এই কোষগুলোকে ঘিরে আরেক সারি ও মেসোফিল কোষ সাজানো থাকে। তাহলে পরিবহন টিস্যুর চারপাশে এক সারি বলয়াকারে বৃহদাকার কোষ থাকে, যাকে বলা হয় বান্ডল শীত কোষ। এবং বান্ডল শীত কোষের এই বান্ডল শীত কোষগুলো ঘিরে আরেক সারি মেসোফিল কোষ সাজানো থাকে। এই যে মাঝখানে পরিবহন টিস্যু, তার চারপাশে এক সারি বান্ডল শীত কোষ এবং তার চারপাশে যে মেসোফিল টিস্যু, এই যে গঠন, এই যে টিস্যুর যে বিন্যাস, এই বিন্যাসটাকে বলা হচ্ছে ক্রাঞ্জ অ্যানাটমি। এবং ক্রাঞ্জ অ্যানাটমি হলো সিফুর উদ্ভিদের একটি অনন্য বৈশিষ্ট্য। এই ক্রাঞ্জ অ্যানাটমি দেখে সহজেই সিফুর উদ্ভিদকে শনাক্ত করা যায়। এখন আমরা জানবো ক্যালভিন চক্র এবং হ্যাস অ্যান্ড স্ল্যাক চক্রের পার্থক্য। এখানে দেখো যে তোমরা যখন ক্যালভিন চক্র বা C3 চক্র পড়েছো, সেখানে কেবল মেসোফিল কোষ, ক্যালভিন চক্রটা শুধু মেসোফিল কোষ বা মেসোফিল টিস্যুতে সম্পন্ন হয়, কিন্তু হ্যাস অ্যান্ড স্ল্যাক চক্র মেসোফিল এবং বান্ডল শীত কোষে হয়। আবার ক্যালভিন চক্রের কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা রাইবোলুস বিসফসফেট, কিন্তু হ্যাস অ্যান্ড স্ল্যাক চক্রের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা হলো ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী দ্রব্য 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, হ্যাস অ্যান্ড স্ল্যাক চক্রের প্রথম স্থায়ী দ্রব্য অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। তারপর হলো ক্যালভিন চক্রে যে ক্লোরোপ্লাস্ট ব্যবহৃত হয় তারা একই ধরনের হয়, কিন্তু হ্যাস অ্যান্ড স্ল্যাক চক্রে ক্লোরোপ্লাস্ট দুই ধরনের। কী কী? এক হলো মেসোফিল ক্লোরোপ্লাস্ট, একটা হলো বান্ডল শীত ক্লোরোপ্লাস্ট। ক্যালভিন চক্র তুলনামূলক কম তাপমাত্রায় সম্পন্ন হয়, যেমন এই চক্রের জন্য আদর্শ তাপমাত্রা বলা হচ্ছে 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু হ্যাস অ্যান্ড স্ল্যাক চক্র এর জন্য আদর্শ তাপমাত্রা হলো 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। ক্যালভিন চক্রে ফটো রেসপিরেশন ঘটে, কিন্তু হ্যাস অ্যান্ড স্ল্যাক চক্রে ফটো রেসপিরেশন ঘটে না। ফটো রেসপিরেশন কি, এটি তোমাদের পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। ফটো রেসপিরেশন হলো যে প্রতিকূল পরিবেশে C3 উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড, নর্মালি তো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে, কিন্তু প্রতিকূল পরিবেশে C3 উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড পরিবর্তে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। যেহেতু আলোর উপস্থিতিতে এটি হয়, এই জন্য একে বলা হচ্ছে ফটো রেসপিরেশন। এটি C3 উদ্ভিদের ক্ষেত্রে ঘটে, কিন্তু C4 উদ্ভিদের ক্ষেত্রে এ ধরনের ফটো রেসপিরেশন ঘটে না। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমপক্ষে 50 ppm মানে পার্টস পার মিলিয়ন প্রয়োজন হয় ক্যালভিন চক্রের ক্ষেত্রে, কিন্তু হ্যাস অ্যান্ড স্ল্যাক চক্রের ক্ষেত্রে 0.10 ppm হলেই হ্যাস অ্যান্ড স্ল্যাক চক্র সম্পন্ন হতে পারে। এখন আমরা জানব C3 এবং C4 উদ্ভিদের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। C3 উদ্ভিদ তোমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছো যে C3 উদ্ভিদ কম তাপমাত্রায় জন্মায়, অর্থাৎ এরা উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম নয়, কিন্তু C4 উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম। C3 উদ্ভিদের ক্ষেত্রে ক্রাঞ্জ অ্যানাটমি নেই, C4 উদ্ভিদের ক্ষেত্রে ক্রাঞ্জ অ্যানাটমি উপস্থিত। C3 উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট একই ধরনের হয়, C4 উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের গঠন দুই ধরনের, একটা হলো মেসোফিল ক্লোরোপ্লাস্ট আর একটা হলো বান্ডল শীত ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষণের জন্য বায়ুমণ্ডলে কমপক্ষে 50 ppm কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, কিন্তু C4 উদ্ভিদের ক্ষেত্রে 0.10 ppm হলেই সালোক সংশ্লেষণ C4 উদ্ভিদ সালোক সংশ্লেষণ সম্পন্ন করতে পারে। C3 উদ্ভিদের ক্ষেত্রে মেসোফিল কোষে আলোক বিক্রিয়া এবং ক্যালভিন চক্র সম্পন্ন হয়। তাহলে C3 উদ্ভিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেসোফিল
যে টিস্যু থাকে বা মেসোফিল যে কোষ থাকে সেখানে আলোক বিক্রিয়া ক্যালভিন চক্র উভয়ই সম্পন্ন হয়, কিন্তু সি4 উদ্ভিদের ক্ষেত্রে মেসোফিল কোষে আলোক বিক্রিয়া সম্পন্ন হয়, কিন্তু ক্যালভিন চক্র সম্পন্ন হয় বান্ডল শীত কোষে। আর বেশিরভাগ সি3 উদ্ভিদই অপেক্ষাকৃত শীত প্রধান অঞ্চলে উৎপত্তি লাভ করেছে, এটা ধারণা করা হয়। এবং ধারণা করা হয় যে সি4 উদ্ভিদ উষ্ণ অঞ্চলে উৎপত্তি লাভ করেছে। তাহলে এটা মনে করা হয় যে সি3 উদ্ভিদ তুলনামূলক শীত প্রধান অঞ্চলে উৎপত্তি লাভ করেছে এবং সি4 উদ্ভিদ তুলনামূলক উষ্ণ অঞ্চলে উৎপত্তি লাভ করেছে। এই হলো তোমাদের সালোক সংশ্লেষণ সম্পর্কে আজকের টপিকসটি ছিল সর্বশেষ টপিকস। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার কলাকৌশল এবং বিস্তারিত আলোচনা এখানেই শেষ। পরবর্তী ক্লাসে তোমাদের অন্য টপিকস সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।